বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্পগুলিকে নিয়ে বাঙালিয়ানার এই ছোট্ট প্রয়াস, যেখানে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গল্পগুলিকে শুনেও উপভোগ করতে পারবেন, যা সম্পূর্ণ একটি নতুন প্রয়াস। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু হচ্ছে গুপ্তধন। গ্রামের নাম ধারাগোল। সেখানে মৃত্যুঞ্জয় মুদির দোকানে বসিয়া তামাক খাইতেছিল আর অন্যমনস্ক হইয়া নানা কথা ভাবিতেছিল। কিছু দূরে মাঠের ধার দিয়া একজন সন্ন্যাসী চলিয়া গেল। প্রথমটা মৃত্যুঞ্জয়ের মনোযোগ আকৃষ্ট হইল না। একটু পরে হঠাৎ তাহার মনে হইল, যে লোকটা চলিয়া গেল এই তো সেই সন্ন্যাসী। তাড়াতাড়ি হুঁকাটা রাখিয়া মুদিকে সচকিত করিয়া এক দৌড়ে সে দোকান হইতে বাহির হইয়া গেল। কিন্তু সে সন্ন্যাসীকে দেখা গেল না। তখন সন্ধ্যা, অন্ধকার হইয়া আসিয়াছে। অপরিচিত স্থানে কোথায় যে সন্ন্যাসীর সন্ধান করিতে যাইবে তাহা সে সঠিক ঠিক করিতে পারল না। দোকানে ফিরিয়া আসিয়া মুদিকে জিজ্ঞাসা করিল, ওই যে মস্ত বন দেখা যাইতেছে, ওখানে কি আছে? মুদি কহিল, এককালে ওই বন শহর ছিল, কিন্তু অগস্ত্যমুনির শাপে ওখানকার রাজা প্রজার সমস্তই মড়কে মরিয়াছে। লোকে বলে ওখানে অনেক ধনরত্ন আজও খুঁজিলে পাওয়া যায়, কিন্তু দিনদুপুরে ওই বনে সাহস করিয়া কেউ যাইতে পারে না। যে গেছে সে আর ফেরেনি। মৃত্যুঞ্জয়ের মন চঞ্চল হইয়া উঠিল। সমস্ত রাত্রি মুদির দোকানে মাদুরের উপর পড়িয়া মশার জ্বালায় সর্বাঙ্গ চাপড়াইতে লাগিল, আর ওই বনের কথা, সন্ন্যাসীর কথা, সেই হারানো লিখনের কথা ভাবিতে থাকিল। বারবার পড়িয়া সেই লিখনটি মৃত্যুঞ্জয়ের প্রায় কণ্ঠস্থ হইয়া গিয়াছিল। তাই এই অনিদ্রা অবস্থায় কেবলই তাহার মাথায় ঘুরিতে লাগিল, পায়ে ধরে সাধা, রা নাহিরে রাধা, শেষে দিলে রা, পাগল ছাড়ো পা। মাথা গরম হইয়া উঠিল। কোনো মতেই এই কটা ছত্র সে মন হইতে দূর করিতে পারিল না। অবশেষে ভোরের বেলায় যখন তাহার তন্দ্রা আসিল, তখন স্বপ্নে এই চারি ছত্রের অর্থ অতি সহজে তাহার নিকট প্রকাশ হইল। রা নাহিদায় রাধা, অতএব রাধার রা না থাকিলে ধা, শেষে দিল রা, অতএব হইল ধারা। পাগল ছাড়ো পা, পাগলের পা ছাড়িলে গোল বাকি রহিল, অতএব সমস্তটা মিলিয়া হইল ধারাগোল। এই জায়গাটার নাম তো ধারাগোলই বটে। স্বপ্ন ভাঙিয়া মৃত্যুঞ্জয় লাফাইয়া উঠিল। সমস্ত দিন বনের মধ্যে ফিরিয়া সন্ধ্যাবেলায় বহু কষ্টে পথ খুঁজিয়া অনাহারে মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরিল। পরদিন চাদরে চিড়া বাঁধিয়া পুনর্বার সে বনের মধ্যে যাত্রা করিল। অপরাহ্নে একটা দিঘির ধারে আসিয়া উপস্থিত হইল। দিঘির মাঝখানটা পরিষ্কার জল, আর পাড়ের গায়ে গায়ে চারিদিকে পদ্ম আর কুসুমের বন। পাথরে বাঁধানো ঘাট ভাঙিয়া চুরিয়া পড়িয়াছে। সেখানে জলে চিড়া ভিজিয়া খাইয়া দিঘির চারিদিকে প্রদক্ষিণ করিয়া দেখিতে লাগিল। দিঘির পশ্চিম পাড়ের প্রান্তে হঠাৎ মৃত্যুঞ্জয় থমকাইয়া দাঁড়াইল। দেখিল একটা তেঁতুল গাছকে বেষ্টন করিয়া প্রকাণ্ড বট গাছ উঠিয়াছে। তৎক্ষণাৎ তাহার মনে পড়িল, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। দক্ষিণে কিছু দূর যাইতেই ঘন জঙ্গলের মধ্যে আসিয়া পড়িল। সেখানে সে বেদ ঝাড় ভেদ করিয়া চলা একেবারে অসাধ্য। যাহা হোক, মৃত্যুঞ্জয় ঠিক করিল এই গাছটাকে কোনো মতে হারাইলে চলিবে না। এই গাছের কাছে ফিরে আসিবার সময় গাছের অন্তরাল দিয়া অনতি দূরে একটা মন্দিরের চূড়া দেখা গেল। সেই দিকের প্রতি লক্ষ্য করিয়া মৃত্যুঞ্জয় এক ভাঙা মন্দিরের কাছে আসিয়া উপস্থিত হইল। দেখিল নিকটে একটা চুল্লি, পোড়া কাঠ আর ছাই পড়িয়া আছে। অতি সাবধানে মৃত্যুঞ্জয় ভগ্নদ্বার মন্দিরের মধ্যে উঁকি মারিল। সেখানে কোনো লোক নাই, প্রতিমা নাই, কেবল একটি কম্বল, কমণ্ডলু আর গেরুয়া উত্তরীয় পড়িয়া আছে। তখন সন্ধ্যা আসন্ন হইয়া আসিয়াছে। গ্রাম বহু দূরে। অন্ধকারে বনের মধ্যে পথ সন্ধান করিতে যাইতে পারিবে কিনা, তাই এই মন্দিরের মনুষ্যবসতির লক্ষণ দেখিয়া মৃত্যুঞ্জয় খুশি হইল। মন্দির হইতে একটি বৃহৎ প্রস্তরখণ্ড ভাঙিয়া দ্বারের কাছে পড়িয়াছিল। সেই পাথরের উপর বসিয়া নতশিরে ভাবিতে ভাবিতে মৃত্যুঞ্জয় হঠাৎ পাথরের গায়ে কি যেন লেখা দেখিতে পাইল। ঝুঁকিয়া পড়িয়া দেখিল একটি চক্র আঁকা। তাহার মধ্যে কতক স্পষ্ট, কতক লুপ্তপ্রায় ভাবে সাংকেতিক অক্ষর লেখা রয়েছে। একটা গোল বৃত্ত, তার মধ্যে কয়েকটা দাগ কাটা, সেই দাগের মধ্যে অনেক কিছু লেখা, কিসব ক্রিং টং, কয়েকটা একটা সংখ্যা লেখা ৪৫, আবার আরো কিসব লেখা রয়েছে। এই চক্রটি তো মৃত্যুঞ্জয় সুপরিচিত। কত অমাবস্যা রাত্রে পূজাগৃহে সুগন্ধ ধূপের ধুমে ঘৃত দীপালোকে তুলট কাগজে অঙ্কিত এই চক্র চিহ্নটির ওপর ঝুঁকিয়া পড়িয়া রহস্যভেদ করিবার জন্য একাগ্রমন এসে দেবীর প্রসাদ যাঞ্চনা করিয়েছে। আজ অভীষ্ট সিদ্ধির
অত্যন্ত সন্নিকটে আসিয়া তার সর্বাঙ্গ যেন কাঁপিতে লাগিল। পাছে তীরে আসিয়া তরিরবে, পাছে সামান্য একটা ভুলে তার সমস্ত নষ্ট হইয়া যায়, পাছে সেই সন্ন্যাসীর পূর্বে আসিয়া সমস্ত উদ্ধার করিয়া লইয়া গিয়া থাকে। এই আশঙ্কায় তাহার বুকের মধ্যে তোলপাড় করিতে লাগিল। এখন যে তাহার কি কর্তব্য তাহা সে ভাবিয়া পাইল না। তাহার মনে হইল সে হয়তো তাহার ঐশ্বর্য ভাণ্ডারের ঠিক ওপরেই বসিয়া আছে, অথচ কিছুই জানিতে পারিতেছে না। বসিয়া বসিয়া সে কালী নাম জপ করিতে লাগিল। সন্ধ্যার অন্ধকার নিবিড় হইয়া আসিল। ঝিরলির ধ্বনিতে বনভূমি মুখর হইয়া উঠিল। গণনায় বারংবার ভুল, আর সেই ভুল সংশোধন করিতে করিতে অবশেষে সন্ন্যাসী সুড়ঙ্গের পথ আবিষ্কার করিয়াছেন। সুড়ঙ্গের মধ্যে মশাল লইয়া তিনি প্রবেশ করিলেন। বাঁধানো ভিত্তির গায়ে শ্যাতলা পড়িয়াছে, মাঝে মাঝে এক এক জায়গায় জল চুইয়া পড়িতেছে। স্থানে স্থানে কতকগুলো ভেগ গায়ে গায়ে স্তূপাকার হইয়া নিদ্রা দিতেছে। এই পিছল পথ দিয়া কিছু দূর যাইতেই সন্ন্যাসী দেখিলেন সম্মুখে দেয়াল উঠিয়াছে, পথ অবরুদ্ধ। কিছুই বুঝিতে পারিলেন না। দেয়ালে সর্বত্র লৌহদণ্ড দিয়া সবলে আঘাত করিয়া দেখিলেন কোথাও ফাঁকা আওয়াজ দিতেছে না, কোথাও রন্ধ্রও নাই। এই পথটার যে এখানেই শেষ তাহা নিঃসন্দেহ। আবার সেই কাগজ খুলিয়া মাথায় হাত দিয়া বসিয়া ভাবিতে লাগিলেন। সে রাত্রি এমনই করিয়াই কাটিয়া গেল। পরদিন পুনর্বার গণনা সারিয়া সুড়ঙ্গে প্রবেশ করিলেন। সেদিন গুপ্ত সংকেত অনুসরণপূর্বক একটি বিশেষ স্থান হইতে পাথর খসাইয়া এক শাখা পথ আবিষ্কার করিলেন। সেই পথে চলিতে চলিতে আবার এক জায়গায় পথ অবরুদ্ধ হইয়া গেল। অবশেষে পঞ্চম রাত্রে সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করিয়া সন্ন্যাসী বলিয়া উঠিলেন, আজ আমি পথ পাইয়াছি, আজ আর আমার কোনো মতেই ভুল হইবে না। পথ অত্যন্ত জটিল, তাহার শাখা প্রশাখার অন্ত নাই, কোথাও এত সংকীর্ণ যে গুড়ি মারিয়া যাইতে হয়। বহু যত্নে মশাল ধরিয়া চলিতে চলিতে সন্ন্যাসী একটি গোলাকার ঘরের মতো জায়গায় আসিয়া পৌঁছিলেন। সেই ঘরের মাঝখানে একটি বৃহৎ ইদারা। মশালের আলোকে সন্ন্যাসী তাহার তল দেখিতে পাইলেন না। ঘরের ছাদ হইতে একটা মোটা প্রকাণ্ড লৌহ শৃঙ্খল ইদারার মধ্যে নামিয়াছে। সন্ন্যাসী প্রাণপণ বলে ঠেলিয়া এই শৃঙ্খলটিকে অল্প একটুখানি নাড়াইবার মাত্র ঠং করিয়া একটা শব্দ ইদারার গহ্বর হইতে উত্থিত হইয়া ঘরময় প্রতিধ্বনিত হইতে লাগিল। সন্ন্যাসী উচ্চস্বরে বলিয়া উঠিলেন, পাইয়াছি। যেমন বলা অমনি সেই ঘরের ভাঙা ভিত্তি হইতে একটা প্রকাণ্ড পাথর গড়াইয়া পড়িল, আর সেই সঙ্গে আরেকটি কি একটা সচেতন পদার্থ ধপ করিয়া পড়িয়া চিৎকার করিয়া উঠিল। সন্ন্যাসী এই অকস্মাৎ শব্দে চমকাইয়া উঠিতেই তাহার হাত হইতে মশাল পড়িয়া নিভিয়া গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গুপ্তধন। গল্পটির পরবর্তী অংশ আপনারা নেক্সট ভিডিওয়ে জানতে পারবেন। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমাদের এই বাঙালিয়ানা পেজটিকে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তো নিচে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ হলো। আবার আপনাদের সাথে শীঘ্রই দেখা হবে। নমস্কার।